গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শুনব স্যার হেনরি রাইডার হ্যাগার্ডের কিং সলোমনস মাইন্স পর্ব ৭। আবার সূর্য উঠল, নতুন একটা দিনের সূচনা। সূর্যের আলোয় বিদায় নিয়েছে রহস্যময় কুয়াশা। সোলাইমানের পাহাড় আর সেবার সেই টল স্তযুগল আমাদের কাছ থেকে তখন আর মাত্র মাইল ২০ দূরে। অপরাহ্নে আবারও যাত্রা শুরু হলো আমাদের। বিস্তারিত বিবরণ না দিয়ে একদম সংক্ষেপে বলতে হয়। পরদিন উষার প্রথম আলোয় নিজেদের আবিষ্কার করলাম সেবার বামবক্ষের গোড়ার ডালে, ঠিক যে জায়গাটায় আমরা লক্ষ্য স্থির করেছিলাম। ইতিমধ্যে আমাদের পানির সঞ্চয় ফুরিয়ে গেছে। প্রত্যেকেই প্রচণ্ড তৃষ্ণায় কাতর, আর পানি সংগ্রহের কোনো আশা দেখতে পাচ্ছি না, অন্তত যতক্ষণ না বহু উপরের ওই তুষার ছাওয়া চূড়ায় পৌঁছাতে পারি। ঘণ্টা দুয়েক বিশ্রাম নিয়ে এক বুক তৃষ্ণাকে সঙ্গী করে আবারও উঠতে লাগলাম উপরে। অবর্ণনীয় উত্তাপের মধ্যে দিয়ে এগোতে হচ্ছে আমাদের, কারণ সূর্যের তাপে তাতিয়ে উঠছে জমাট আভা, আর পুরো পাহাড়ি ঢালটাই তৈরি জমাট বাঁধা লাভার স্রোতে। বেলা ১১টা নাগাদ পুরোপুরি হতক্লান্ত অবস্থা আমাদের। সোজা ভাষায় বলতে গেলে পুরোপুরি বিপর্যস্ত। রুক্ষ লাভার উপর দিয়ে এগোতে হচ্ছিল আমাদের। যদিও অ্যাসেনশন দ্বীপপুঞ্জের যে তীক্ষ্ণ লাভার কথা শুনেছি, তার তুলনায় এই লাভা অনেকটাই মসৃণ ছিল। তারপরও পায়ে ক্ষত তৈরির জন্য এই ধরনের লাভাও যথেষ্ট, যা আমাদের দুর্দশাকে আরও বাড়িয়ে দিয়েছিল। আমাদের মাথার উপরে কয়েকশো ফুট উচ্চতায় বড় বড় লাভার চাই। আমরা সেদিকে লক্ষ্য করে এগোচ্ছি ওগুলোর ছায়ায় বিশ্রাম নেওয়ার জন্য। ওগুলোর কাছে পৌঁছার পর বিস্ময়ে বিস্মরিত হয়ে উঠল আমাদের দৃষ্টি। খেয়াল করলাম কাছাকাছি ছোট্ট একটা মালভূমি, যার লাভাগুলো ঘন সবুজে আচ্ছাদিত। স্পষ্টই বোঝা যাচ্ছে ক্ষয়প্রাপ্ত লাভা জমা হয়ে মাটির একটা স্তর তৈরি হয়েছে। সেখানে আর পাখিদের মাধ্যমে আসা বীজের সাহায্যে সবুজ শ্যামলিমার সৃষ্টি হয়েছে। তবে খুব বেশিক্ষণ ওই ঘন সবুজ আস্তরণের দিকে মনোযোগ ধরে রাখা সম্ভব হলো না, কারণ বাইবেলে বর্ণিত নব্য ব্যাবিলন সম্রাট বা নেবুচাঁদনিজার টু গর্বার অহংকারের জন্য সাজা হিসেবে স্রষ্টা তার বিচক্ষণতা কেড়ে নেওয়ায় সে পশুর মতো ৭ বছর ঘাস খেয়েছিল। তার মতো তার আমাদের পক্ষে ঘাস খেয়ে জীবন ধারণ করা সম্ভব নয়। ঘাস খেয়ে বাঁচতে হলে বিশেষ ধরনের পরিপাকতন্ত্রের অধিকারী হতে হবে। সুতরাং পাথরের নিচে বসে যে গজগজ করছি, মনে প্রাণে সাপ-সাপান্ত করছি, এমন একটা বোকার মতো কাজে যোগ দেওয়ার জন্য বসে বসেই দেখতে পাচ্ছি উম্বুপা উঠে সবুজ ঘাসের দিকে অগ্রসর হচ্ছে, আর কয়েক মিনিট পরেই আমাকে বিমিত্ত করে উন্মত্তের মতো চিৎকার করার পাশাপাশি নাচতে লাগলো সে। সেই সাথে সবুজ কিছু একটার দিকে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে আমাদের। ক্লান্ত শরীর নিয়ে যত সম্ভব জোরে সবাই ছুটলাম জুলুর দিকে। ধরেই নিয়েছি পানির সন্ধান পেয়েছে লোকটা। কি হচ্ছে এসব উম্বুপা, গাথা কোথাকার? জুলুকে লক্ষ্য করে চিৎকার করলাম আমি। পানি আর খাবার মাকুমজান, আবারও সবুজ প্রান্তরের দিকে ইশারা করে বলল জুলু। এতক্ষণে বিষয়টা নজরে এলো আমার। ওটা তরমুজের ক্ষেত। আমরা বুনো তরমুজের একটা ক্ষেতের সামনে হাজির হয়েছি। হাজার হাজার তরমুজ ধরে এনেছে সবুজ প্রান্তরে, পেকে টসটসে অবস্থা। তরমুজ! ঘুরের উদ্দেশ্যে চিৎকার করে বললাম। আমার ঠিক পাশেই দাঁড়ানো ক্যাপ্টেন
কয়েক সেকেন্ডের মধ্যেই নকল দাঁতের পাটি মুখে লাগিয়ে নিলেন গুড। আমার ধারণা এক বসায় প্রত্যেকে ৮-১০ করে তরমুজ সাবার করে ফেলেছে। স্বাদ যেরকমই হোক না কেন, মনে হচ্ছিল এরকম চমৎকার ফল আর হতে পারে না। তবে তরমুজকে খুব দারুণ খাবার বলা যাবে না মোটেও। তরমুজের শ্বাসে তৃষ্ণা নিবৃত্ত হতে চাগাল দিয়ে উঠল খিদে। এখন সামান্য বিলটং অবশিষ্ট আছে আমাদের। তবে বিলটং থেকে দূরে থাকতে হয়েছিল আমাদের, কারণ পরিমাণটা খুবই কম, আর নিশ্চিত নই আবার কখন খাবার জোগাড় করা সম্ভব হবে। ভাগ্যটা ভালো বলতে হয় আমাদের। মরুভূমির দিক থেকে এক ঝাঁক পাখিকে আসতে দেখলাম সরাসরি আমাদের দিকে। স্কিট বাস স্কিট! গুলি চালান! ফিসফিস করে বলল হটেনডট। ভালোমতো খেয়াল করলাম পাখিগুলোকে। এক ঝাঁক পাও, আর ওগুলো আমার মাথার উপর ৫০ গজের মধ্যে দিয়ে উড়ে যাবে। একটা রিপিটিং উইনচেস্টার তুলে নিলাম হাতে। অপেক্ষা করলাম ঝাঁকটা আমাদের নিকটতম অবস্থানে পৌঁছানো পর্যন্ত। তারপর ট্রিগার টানলাম। ঝাঁকটার সবচেয়ে ঘন অংশটার দিকে পরপর ২টো গুলি করলাম। আর ভাগ্যের কারণেই হয়তো চমৎকার একটা পাখি পড়ল নিচে। ২০ পাউন্ডের মতো ওজন হবে পাখিটার। ৮ ঘন্টার মতো তরমুজের শুকনো লতাপাতা দিয়ে আগুন তৈরি করে রোস্ট করতে বসলাম পাখিটাকে। গত ১ সপ্তাহে এমন ভোজ আর জোটেনি আমাদের। দেখা গেল হাড় আর ঠোঁট ছাড়া বাকি সবকিছুই পেটে চালান হয়ে গেছে পাখিটার। চাঁদের আলোয় আবারও রওনা হলাম। প্রত্যেকেই যতটা পেরেছি তরমুজ সাথে নিয়েছি। যতই উপরে উঠেছি ততই শীতল থেকে শীতলতর হচ্ছে বাতাস, যা স্বস্তির একটা পরশ বুলিয়ে দিয়েছে আমাদের মনে। ভোর নাগাদ যখন থামলাম, তুষারের প্রান্ত তখন আমাদের থেকে মাইল ১২ দূরে। এখানেও রয়েছে তরমুজের প্রাচুর্য, সুতরাং পানি নিয়ে উৎকণ্ঠার অনেকটাই অবসান হয়েছে, কারণ অচিরেই তুষার ঢাকা চূড়ায় পৌঁছাব। তখন আর পানির কোনো অভাব থাকবে না। তবে চড়াই এখান থেকে ভীষণ খাড়া। আমাদের এগোনোর গতি বেশ ধীর। ঘন্টায় ১ মাইলের বেশি এগুতে পারছি না। সেই রাতেই আমরা আমাদের বিল্ডিং দিয়ে ভোজন সারলাম। এখন পর্যন্ত পাও বাদে আর কোনো জীবন্ত প্রাণীর দেখা পায়নি পাহাড়ে। না চোখে পড়েছে কোনো ঝর্ণার অস্তিত্ব। বিষয়টা বেশ অদ্ভুত মনে হয়েছে, কারণ মাথার উপরে এত তুষারের সমারোহ, এর কিছুটা নিশ্চয়ই গলে যায়। পরে অবশ্য কারণটা আবিষ্কার করতে পেরেছিলাম, যেটা কোনোভাবেই বোধগম্য হয়নি। সবকটা ঝর্ণাধারা থেকে প্রবাহিত হচ্ছে পাহাড়ের উত্তর পাশের ঢাল দিয়ে। খাবারের জোগান নিয়ে ক্রমেই উদ্বিগ্ন হয়ে পড়েছি। তৃষ্ণার হাত থেকে রক্ষা পেলেও মনে হচ্ছে ক্ষুধার জ্বালায় মরতে হবে। পরবর্তী ৩ দিন কি দুর্বিষহ পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছিল, তার প্রমাণ রয়ে গেছে নোটবুকের টুকে রাখা এন্ট্রিতে। সেগুলোর অনুলিপি উদ্ধৃত করাটাই মনে হয় সবচেয়ে ভালো হবে। ২১শে মে যাত্রা শুরু করলাম বেলা ১১টায়। পরিবেশ বেশ ঠান্ডা আর অনুকূল মনে হওয়ায় দিনের বেলাতেই পথ চলা শুরু করলাম। সাথে কিছু তরমুজও নিয়েছি। সারাদিন পরিশ্রম করলেও আর কোনো তরমুজের দেখা মিলল না। বোঝাই যাচ্ছে তরমুজের অঞ্চল থেকে অনেক দূরে চলে এসেছি। কোনো ধরনের শিকারেরও দেখা নেই। সূর্য ডুবতেই যাত্রা স্থগিত করলাম। বহুক্ষণ পেটে কোনো দানা পানি পড়েনি। রাতে খুব কষ্ট পাচ্ছি ঠান্ডায়। ২২শে মে সূর্যের আলো ফুটতেই আবারও যাত্রা শুরু হলো আমাদের। খুবই দুর্বল আর হতক্লান্ত বোধ করছি। এগোনোর গতি অত্যন্ত ধীর। দিনে ৫ মাইলের মতো এগিয়েছি। পথে তুষার খেয়েই চলতে হয়েছে, আর কোনো খাবারের দেখা নেই। রাতে বিশাল এক মালভূমির নিচে ক্যাম্প করলাম। তীব্র ঠান্ডায় জমে যাওয়ার মতো অবস্থা। প্রত্যেকেই সামান্য ব্র্যান্ডি পান করলাম। শীতের হাত থেকে রক্ষা পেতে গাদাগাদি করে শুয়ে পড়লাম।
নিজেদের বাঁচিয়ে রাখার জন্য কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছি, আর কষ্ট পাচ্ছি ক্ষুধা আর ক্লান্তিতে। ভেবেছিলাম ভেন্ট ভোগেল সম্ভবত রাতেই মারা যাবে। 23শে মে। আবার হাঁচড়ে পাচড়ে উঠে রওনা দিলাম। হাত পা ল্যাগ ব্যাক করছে দুর্বলতার কারণে। ভয়ঙ্কর এক অবস্থায় নিপতিত হয়েছি। ভয় পাচ্ছি আজ কোনো খাবার জোগাড় না হলে এটাই হয়তো হবে আমাদের অন্তিম যাত্রা। সামান্য ব্র্যান্ডি অবশ্য অবশিষ্ট আছে। গুডস আর হেনরি আর উম্বুপা এখনও বেশ শক্তপোক্ত আছে, তবে ভেন ভোগেলের অবস্থা খুব খারাপ। অধিকাংশ হটেনটটেনের মতো শীতের সহ্য করতে পারছে না লোকটা। ক্ষুধার যন্ত্রণা তেমন একটা তীব্র কষ্ট না দিলেও পাকস্থলীটা অসার মনে হচ্ছে। অন্যদের অভিজ্ঞতা মোটামুটি একই রকম। এখন আমরা এমন একটা স্তরে রয়েছি যেখানে লাফার দেওয়াল সেবার 2 স্তন্যযুগলকে সংযুক্ত করেছে এবং দৃশ্যটা মনোমুগ্ধকর। আমাদের পিছনে দিগন্ত বিস্তৃত বালুর সমুদ্র, আর সামনে মাইল জুড়ে রয়েছে জমাট বাঁধা মসৃণ আর কঠিন তুষার। ক্রমস্ফীত হয়ে উঠে গেছে উপরের দিকে, আর ওটার কেন্দ্রে রয়েছে পাহাড়ের চূড়া, আর ওটা বিস্তীর্ণ কয়েক মাইল এলাকা জুড়ে, যা আকাশের দিকে 4000 ফুট উপরে উঠে গেছে। খোদা আমাদের সহায় হন, কোনো জীবিত প্রাণীর অস্তিত্ব দেখতে পাচ্ছি না আশেপাশে। আশঙ্কা হচ্ছে আমাদের সময়ও হয়তো ফুরিয়ে আসছে। আর এখন আমি আমার জার্নালটা বন্ধ করেছি, কারণ এতে পড়ার মতো খুব আকর্ষণীয় তেমন কিছু নেই। আরেকটা কারণ হচ্ছে ঘটমান বিষয়গুলোকে আরও স্পষ্টভাবে বর্ণনা করা দরকার। সেদিন 23শে মে সারাটা সময় আমরা তুষারের সাথে লড়াই করে ধীরে ধীরে অগ্রসর হয়েছিলাম। মাঝে মাঝে শুয়ে বিশ্রাম নিয়েছি। অদ্ভুত মনে হচ্ছিল আমাদের দলটাকে। পা টেনে টেনে এগুচ্ছি উজ্জ্বল তুষার ছাওয়া পথ দিয়ে। ক্ষুধার্ত জলজলে চোখে তাকাচ্ছি চারপাশে, যদিও খাবারের কোনো সন্ধান নেই কোথাও। সেদিনের মতো অবশ্য 7 মাইলের বেশি এগোনো সম্ভব হয়নি আমাদের। সূর্যাস্তের ঠিক আগে নিজেদের আবিষ্কার করলাম সেবার বাম স্তন্যবৃন্তের ঠিক নিচে। জমাট বাঁধা তুষারের টিলা আমাদের মাথার উপর দিয়ে আরও হাজার হাজার ফুট উপরে উঠে গেছে। আমাদের অবস্থা সঙ্গীন হলেও সেই অপরূপ সৌন্দর্যে বিমোহিত না হয়ে পারিনি। অস্তগামী সূর্যের কিরণে রক্তিম বর্ণ ধারণ করেছে তুষার, আর চূড়াটা যেন বিশাল এক মুকুটের মতো জ্বলজ্বল করছে। আমি বলি কি, হাপলাকা কণ্ঠে বললেন গুড। সে ভদ্রলোকের লেখা গুহাটার কাছাকাছি কোথাও আমাদের থাকা উচিত। ঠিক, জবাবে বললাম, যদি আদৌ সেরকম কোনো গুহার অস্তিত্ব থাকে। এভাবে বলবেন না কোয়ার্টারমেইন, গুঙ্গিয়ে উঠলেন স্যার হেনরি। ওই ডন ভদ্রলোকের কথার ওপর আমার পুরোপুরি বিশ্বাস আছে। পানির বিষয়টাই ভেবে দেখুন, আমরা অচিরেই গুহাটা খুঁজে পাব। আধার নামার আগে যদি আমরা গুহাটা খুঁজে না পাই, তবে মৃত্যু ছাড়া গতান্তর নেই আমাদের, সান্ত্বনাদায়ক কণ্ঠে বললাম। পরবর্তী 10 মিনিট পা টেনে টেনে নিঃশব্দে এগুলাম। আমার পাশাপাশি হাঁটছিল অম্বুপা। আচমকা সে তার কম্বলটা বেল্ট দিয়ে পেটের চারপাশে শক্ত করে বাঁধল। এতে ক্ষুধার অনুভূতিটা কম হবে, বলল জুলু। খেয়াল করলাম কম্বল পেঁচানোর কারণে তার কোমরটা মহিলাদের কোমরের মতো চওড়া দেখাচ্ছে। খেয়াল করুন, স্তন্যবৃন্ত বরাবর আচমকা খাড়ার হওয়া ঢালটার দিকে ইশারা করে বলল জুহু। চট করে লোকটার নির্দেশিত স্থানটার দিকে তাকালাম। আমাদের থেকে 2-1 গজ দূরে তুষারের মধ্যে একটা গহ্বরের মতো দেখা যাচ্ছে। ওটাই সেই গুহা, বলল বাপা। গর্তটা লক্ষ্য করে এগোলাম সবাই। নিশ্চিত হলাম গর্তটা কোনো গুহার প্রবেশদ্বার। কোনো সন্দেহ নেই,
এই গুহাটার কথাই লিখেছিলেন ডক্টর সিলভেস্টা। নির্দিষ্ট জায়গায় পৌঁছার পরপরই অস্তমিত হল সূর্য। আধারের চাদরে ঢাকা পড়ল পুরো এলাকা। এই অক্ষাংশে গোধূলি লগ্ন একেবারে সংক্ষিপ্ত। হামাগুড়ি দিয়ে গুহার ভিতর প্রবেশ করলাম সবাই। গুহাটাকে খুব একটা বড় বলা যাবে না। উষ্ণতার আশায় পরস্পরের গা ঘেঁষাঘেঁষি করে অবস্থান নিয়েছি। অবশিষ্ট ব্র্যান্ডিটুকু ভাগাভাগি করে নিলাম সবাই। এক চুমুকের মতো জুটল প্রত্যেকের ভাগে। চেষ্টা করছি ঘুমিয়ে পড়ে এই কষ্ট থেকে পরিত্রাণের। তবে তীব্র ঠান্ডায় ব্যর্থ হচ্ছে আমাদের প্রচেষ্টা। আমি নিশ্চিত এই উচ্চতায় তাপমাত্রা এখন কমপক্ষে হিমাঙ্কের চেয়ে 14-15 ডিগ্রি নিচে। ক্ষুৎপিপাসা আর তীব্র উত্তাপের পর এ হাড় জমানো শীতের বিবরণ দেওয়ার ভাষা আমার নেই। আশা করি পাঠকরা আমাদের ভয়ঙ্কর বিপর্যস্ত অবস্থাটা উপলব্ধি করতে পারছেন। তবে এটুকু বলতে পারি, আমাদের অবস্থাটা মৃত্যুর এতই কাছাকাছি ছিল যা এর আগে আমরা কখনো উপলব্ধি করিনি। সেই হিমশীতল পরিবেশে ঘণ্টার পর ঘণ্টা বসেছিলাম আমরা। হাতের আঙুল, পা আর মুখের চারপাশে জমাট বরফের উপস্থিতি। নিজেরা আরো গাদাগাদি করে বসে শীত মোকাবেলার ব্যর্থ চেষ্টা করছি। মাঝে মাঝে আমাদের কেউ কেউ তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়লেও বেশিক্ষণ ঘুমানো সম্ভব হয়নি কারো পক্ষেই। সম্ভবত এটাকে সৌভাগ্যের লক্ষণ হিসেবেই বিবেচনা করা যায়। নাইলে এই ঘুম হয়তো আর কখনোই ভাঙত না আমাদের। আমার বিশ্বাস কেবল ইচ্ছাশক্তির জোরেই নিজেদের জীবিত রাখতে পেরেছিলাম আমরা। ভোরের আর বেশি বাকি নেই। এমন সময় হটেনটট ভেন্টভোগলের দিকে দৃষ্টি আকৃষ্ট হলো আমার। সারাটা রাত এই হটেনটটের দাঁতের পাটি করতালের মতো ঠকঠক করে আওয়াজ করছে ঠান্ডায়। আর এই দীর্ঘ মুহূর্ত একটা শ্বাস ফেলে থেমে গেল তার দাঁতের খটমট শব্দ। সেই সময় অবশ্য বিষয়টা খুব একটা লক্ষণীয় মনে হয়নি। ধরেই নিয়েছি ঘুমিয়ে পড়েছে সে। তার পিঠ হেলান দেওয়া ছিল আমার পিঠের সাথে, আর মনে হচ্ছে দেহটা শীতল থেকে শীতলতর হয়ে যাচ্ছে, যেন শেষ পর্যন্ত একটা বরফে পরিণত হলো। অবশেষে আলোর আভাস ফুটতে শুরু করল। সোনালি আলো ঝিকিয়ে উঠল তুষারের গায়ে। শেষ পর্যন্ত মহিমান্বিত সূর্যের দেখা মিলল লাভা দেওয়ালের উপরে। আর সূর্যের কিরণ এসে পড়ল আমাদের অর্ধজমাট বাঁধা দেহ এবং ভেন্টভোগেলের ওপর। বরফের মতো শক্ত হয়ে গেছে ভেন্টভোগেলের লাশ। দীর্ঘশ্বাসের শব্দ যখন শুনছিলাম তখনই মারা গেছে লোকটা। আর এখন প্রায় বরফের মতো শক্ত হয়ে গেছে। এখন বুঝতে পারছি তার কাঁধ কেন শীতল মনে হচ্ছিল। বেচারা হতভাগ্য ভেন্টভোগেল। কিংকর্তব্য বিমূঢ় অবস্থা আমাদের। লাশটার কাছ থেকে সরিয়ে নিলাম আমাদের। আশ্চর্য ব্যাপার, একটা মৃতদেহের সহচর্যে থাকায় আতঙ্কিত হয়ে পড়েছে সবাই। এখনো গুটিসুটি ভঙ্গিতে বসে আছে লাশটা। দুহাত দিয়ে জড়িয়ে ধরে রেখেছে হাঁটু দুটো। ইতিমধ্যে সূর্য তার শীতল রশ্মি নিক্ষেপ করছে গুহামুখে। আচমকাই যুগপৎ বিস্মিত আর ভীতিকর একটা চিৎকার কানে এলো। ঘাড় ঘুরিয়ে গুহার নিচে তাকালাম, আর তখনই চোখে পড়ল জিনিসটা। বসে আছে গুহার একদম শেষ প্রান্তে। এটা মোটেও 20 ফুটের বেশি দূর হবে না। আরেকটা অবয়ব, যেখানে মাথাটা বিশ্রামরত বুকের উপরে, আর বাহু দুটো আর দীর্ঘ 2 বাহু নিচের দিকে ঝুলানো। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালাম জিনিসটার দিকে, আর তখনই লক্ষ্য করলাম এটা আরেকটা মৃতদেহ। সবচেয়ে বড় কথা, লাশটা এক শ্বেতাঙ্গের। অন্যদেরও ইতিমধ্যে চোখে ধরা পড়েছে লাশটা। দৃশ্যটা নিঃসন্দেহে স্নায়ুবিদারক। আমাদের অর্ধজমাটবদ্ধ দেহটা যত দ্রুত সম্ভব বের করে আনলাম গুহাটার ভেতর থেকে। অনুচ্ছেদ 7, সলোমনস রোড। অনেকটা হতবিহ্বল অবস্থায় গুহার বাইরে এসে দাঁড়ালাম। আমি আবার ভিতরে ঢুকছি, বললেন স্যার হেনরি। কেন? জিজ্ঞেস করলাম আমি।
কারণ বিষয়টা আমাকে ভাবিয়ে তুলেছে। ভেতরে যা দেখে এসেছি, লাশটা আমার ভাইয়েরও হতে পারে। ধারণাটা একেবারেই অভিনব। এর আগে চিন্তাটা একবারের জন্যেও মাথায় আসেনি। সুতরাং আবারও সেই গুহার ভিতরে প্রবেশ করলাম বিষয়টা নিশ্চিত হওয়ার জন্য। তুষারের উপর পড়া উজ্জ্বল আলোয় চোখ ধাঁধিয়ে গেছে আমাদের। গুহার গুহার ভেতর কিছুই চোখে পড়ল না প্রথমে, তবে খানিক পরেই গুহার আধো অন্ধকারের সাথে অভ্যস্ত হয়ে এলো দৃষ্টি। এগুলাম সে পুরনো লাশটার দিকে। লাশটার সামনে হাঁটু মুড়ে বসে পড়লেন স্যার হেনরি। খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলেন চেহারাটা। ঈশ্বরকে ধন্যবাদ, স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন স্যার হেনরি। এটা আমার ভাই না। এবার আমি এগোলাম লাশটাকে ভালো মতো দেখার জন্য। মরাটা মাঝবয়সী দীর্ঘদেহী এক লোকের। টিকালো নাক, কাঁচা পাকা চুল, লম্বা কালো গোঁফ, ত্বকের রং একদম হলুদ, হাড়ের উপর শক্ত করে লেপ্টে আছে। পরনের কাপড় বলতে কেবল একজোড়া উলের মোজা অবশিষ্ট আছে। বাকি পোশাক খুলে নেওয়া হয়েছে কঙ্কালের কাঠামো থেকে। গলায় ঝুলানো রয়েছে হাতির দাঁতের একটা হলুদ ক্রস। চরম ঠান্ডায় নিখুঁতভাবে জমে শক্ত হয়ে গেছে কঙ্কালটা। কে হতে পারে এই লোকটা, বললাম আমি। আপনি ধারণা করতে পারছেন না? পাল্টা প্রশ্ন করলেন ক্যাপ্টেন গুড। ডানে বামে মাথা নাড়লাম। কেন বুঝতে পারছেন না? এটা সেই বুড়ো ডন হোসে ডা সিলভেস্টার। সে ছাড়া আর কেই বা হবে? অসম্ভব, হাত ধরা কণ্ঠে বললাম। ডন হোসে মারা গেছে ৩০০ বছর আগে। এই পরিবেশে ৩,০০০ বছর টিকলেই বা কে বাধা দিবে? আপনিই বলুন, জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালেন গুড। যদি পরিবেশ যথেষ্ট শীতল থাকে, তবে রক্ত মাংস নিউজিল্যান্ড মার্টনের মতো চিরদিন সরস থাকে। হাস্যর সাক্ষী, এখানে ঠান্ডার পরিমাণ প্রচণ্ড। এখানে সূর্যের আলো কখনো পৌঁছায় না। কোনো জন্তু জানোয়ারের অস্তিত্ব নেই লাশ ছিঁড়ে খুঁড়ে নেওয়ার জন্য। কোনো সন্দেহ নেই, ডনের ভৃত্য, যার কথা ম্যাপের মধ্যে বলা আছে, সেই মনিবের দেহ থেকে পোশাকগুলো খুলে নিয়ে লাশটা এখানে রেখে গেছে। ভৃত্যের একার পক্ষে সম্ভব হয়নি সমাহিত করার কাজটা। নিজেই দেখুন, বলতে লাগলেন গুড। ঝুঁকে অদ্ভুত আকৃতির সুচালো একটা হাড়ের টুকরা হাতে নিয়ে নিল। এই সে হাড় যার সাহায্যে সে ম্যাপটা এঁকেছিল। ক্ষণিকের জন্য বিস্ময়ভূত দৃষ্টিতে তাকিয়ে রইলাম সবাই। এই অসাধারণ দৃশ্য প্রত্যক্ষ করে নিজেদের বিপর্যস্ত অবস্থার কথা সাময়িকভাবে বিস্মিত হয়েছি। পুরো দৃশ্যটা আমাদের কাছে অনেকটা অলৌকিক বলে মনে হয়েছে। হ্যাঁ, বললেন স্যার হেনরি। আর এখানেই সে কালই খুঁজে পেয়েছে। মৃত লোকটার বা হাতের একটা ক্ষতের দিকে ইশারা করে বলল সে। কোনো মানুষ কি এর আগে কখনো এমন দৃশ্যের সম্মুখীন হয়েছে? এখন আর বিষয়টা নিয়ে সন্দেহ প্রকাশ করার কিছু নেই। আমি কোনো মানুষ কি এর আগে কখনো এমনও দৃশ্যের সম্মুখীন হয়েছে? এখন আর বিষয়টা নিয়ে সন্দেহ প্রকাশ করার কিছু নেই। আমি নিজে স্বীকার করতে বাধ্য হচ্ছি, পুরো ব্যাপারটা আমাকে শঙ্কিত করে তুলেছিল। মৃত লোকটা বসে আছে ওখানে। 10 প্রজন্ম আগে তার লেখা একটা নির্দেশনা অনুসরণ করে এই স্থানে হাজির হয়েছি আমরা। আমার হাতে ধরা রয়েছে তার সেই জানাতনভাবে তৈরি করা কলমটা, যা দিয়ে সে কথাগুলো লিখে গেছে। লোকটার গলায় ঝুলানো রয়েছে ক্রুশ। মৃত্যুর ঠিক আগ মুহূর্তে চুম্বন করেছিল ঠোঁট দিয়ে। কঙ্কালটার দিকে তাকিয়ে যেন সেদিনের পুরো দৃশ্যটা চোখের সামনে দেখতে পাচ্ছি। ঠান্ডার ক্ষুদ্বিপাশায় কাতর হয়ে নিহত হয়েছে এই অভিযাত্রী। তারপরও সে তার রহস্যময় আবিষ্কারটিকে
বিশ্বের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছে। এই নিঃসঙ্গ মৃত্যুর মুখে দাঁড়িয়ে যার প্রমাণ এখন আমাদের সামনে। এমনকি আমার কাছে এমনটাও মনে হয়েছিল আমি যেন তার দৃঢ় বৈশিষ্ট্যগুলোও উপলব্ধি করতে পারছি, ঠিক যেমনটা দেখেছিলাম তার হতভাগ্য উত্তরসূরি সিলভেস্টার মাঝে। যে লোকটা ২০ বছর আগে মারা গিয়েছিল আমার এই হাতের উপরেই। তো বিষয়টা নিছকই এক কল্পনা। যাই হোক, লাশটা এখনো বসে আছে ওখানে। যারা অজানের সন্ধানে পা রেখেছে অনিশ্চিত পথের দিকে, তাদের জন্য বেদনার এক স্মারক হয়ে থাকবে। সে সম্ভবত এখনো বসে আছে ওখানে, মৃত্যুর রাজসিক মুকুট মাথায় দিয়ে। থাকবে অনাগত শতাব্দীর পর শতাব্দী, আমাদের মতো কোনো অভিযাত্রীকে বিস্মিত করার জন্য, যদি আমাদের মতো এমন কেউ তার নিঃসঙ্গতার রাজ্যে অনুপ্রবেশ করে। পুরো পরিস্থিতিটা আমাদেরও কাবু করে ফেলেছে, কারণ ঠান্ডার খুদ পিপাসায় আমরাও প্রায় মৃত্যুর মুখে উপনীত। চলুন যাওয়া যাক, মৃদুকণ্ঠে বললেন স্যার হেনরি। একটু দাঁড়ান, তার একজন সঙ্গীর ব্যবস্থা করে যাই। আর ভেন্টভোগেলের লাশটা তুলে এনে প্রাচীন ডনের পাশে এনে রাখলেন স্যার হেনরি। তারপর সামনের দিকে ঝুঁকে ডনের হাত থেকে তুলে নিলেন ক্রুশটা। আমার বিশ্বাস ক্রুশটা এখনো তার সাথে রয়েছে। কলমটা তুলে নিলাম। কোনো কিছু লেখার পরে মাঝে মাঝে কলমটা দিয়ে সই করি আমি। অবশেষে মৃতদেহ দুটো, অতীতের এক গর্বিত শ্বেতাঙ্গ আর হতভাগ্য এক হটেনটটের লাশ, অনন্ত নিশি জাগরণের জন্য সেই তুষার ছাওয়া পাহাড়ি গুহায় রেখে বেরিয়ে এলাম আমরা সেখান থেকে। গুহার বাইরে সূর্যালোক যেন অভিনন্দন জানালো আমাদের। মনে মনে ভাবছি ওই দুই মহাপ্রস্থানের পথিকের মতো আমাদের পালা আসতে আর কতক্ষণ দেরি। আরও আধ মাইলের মতো এগুতেই হাজির হলাম মালভূমির কিনারে। পাহাড়চূড়া তন্মবিন্ত ঠিক কেন্দ্র থেকে ঊর্ধ্বগামী হয়নি, যদিও দূর মরুভূমির দিকে থেকে দেখলে জিনিসটা নিখুঁতি বলে মনে হয়। আমাদের ঠিক নিচে যে কি আছে সেটা দেখতে পাচ্ছি না, কারণ পুরো দিগন্ত জুড়েই সকালের ঘন কুয়াশার বিস্তৃতি। যদিও এই মুহূর্তে উপরের স্তরের কুয়াশা খানিকটা হালকা হয়ে আসায় কিছুটা দৃষ্টিগোচর হয়েছে ওখানকার জিনিসপত্র। আমাদের ৫০০ গজের মতো নিচে তুষার ছাওয়া দীর্ঘ ঢালের শেষ প্রান্তে এক টুকরো সবুজ ঘাসের আস্তরণ, যার মাঝ দিয়ে বয়ে চলেছে একটা ঝর্ণা। কেবল এখানেই শেষ নয়, সে ঝর্ণার পাশে শুয়ে শুয়ে রোদ পোহাচ্ছে ১০-১৫টা হরিণ। যদিও এত দূর থেকে ওগুলোর বংশ পরিচয় ঠিক আঁচ করা সম্ভব হলো না। পুরো দৃশ্যটা অনির্বচনীয় এক আনন্দে ভরপুর করে দিল আমাদের হৃদয়। জোগাড় করতে জানলেই হাতের কাছে রয়েছে পর্যাপ্ত খাবার, কিন্তু প্রশ্ন হচ্ছে কিভাবে তা জোগাড় করা যায়। প্রাণীগুলো আমাদের কাছ থেকে পুরোপুরি ৬০০ গজ দূরে, গুলি করার জন্য বেশ দূরের একটা টার্গেট। আর জীবন যখন সূক্ষ্ম দোলাচালের উপর নির্ভর করে, তখন এই ধরনের অনিশ্চিত ফলাফলের উপর কোনোভাবেই নির্ভর করা যায় না। বিষয়টা নিয়ে জরুরিভাবে নিজেদের মধ্যে আলাপ করলাম, চুবিসার শিকারগুলো কাছাকাছি পৌঁছার উপায় বের করার জন্য। তবে অচিরেই ধারণাটা বাতিল করতে হলো। প্রথম কারণ, বাতাস আমাদের প্রতিকূলে। আর বিষয়টা আমাদের ভুলে গেলে চলবে না যে চোখ ঝলসানো সাদা তুষারের প্রেক্ষাপটে আমাদের উপস্থিতি আড়াল করা অসম্ভব। বেশ, আমাদের তাহলে বর্তমান অবস্থানের আলোকেই প্রচেষ্টা চালাতে হবে, বললেন স্যার হেনরি। কোনটা ব্যবহার করা ভালো হবে, কোয়ার্টারমেইন, রিপিটিং রাইফেল নাকি এক্সপ্রেস? আবার সে প্রশ্নটা উঠে এলো। আমাদের কাছে দুটো উইনচেস্টার আছে। ভেনভোগেল মারা যাওয়ায় তার রিপিটারটা নিজের সাথে বহন করছে অম্বুবা। আপনারা শুনছিলেন স্যার হেনরি রাইডার হ্যাগার্ডের কিং সলোমনস মাইন্স পর্ব ৭। পরবর্তী পর্ব শুনতে আমাদের গল্পের সওদাগর চ্যানেলে চোখ রাখুন।